একই বাড়িতে রাতের খাবার খেয়েছিলেন পরিবারের কয়েকজন। পরদিন সেই বাড়ি থেকেই উদ্ধার হলো এক নারী ও তার 2 সন্তানের মরদেহ। প্রথমে ধারণা করা হয়েছিল খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। সেই ধারণার ভিত্তিতেই শুরু হয়েছিল অপমৃত্যুর মামলা। স্বজনদের কেউ কেউ সম্পত্তি নিয়ে বিরোধের কথাও বলেছিলেন। এমনকি সম্ভাব্য হত্যাকারী হিসাবে শ্বশুরবাড়ির লোকজনকে সন্দেহ করার কথাও সামনে এসেছিল। কিন্তু তদন্ত কর্মকর্তার মনে একটি প্রশ্ন বারবার ফিরে আসছিল। একই বাড়িতে একই খাবার খাওয়ার পর 3 জনের মৃত্যু হলো, অথচ অন্যরা বেঁচে গেলেন কিভাবে? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এই একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বদলে যায় পুরো তদন্তের গতিপথ। খাবারে বিষক্রিয়ার ধারণা থেকে তদন্ত মোড় নেয় হত্যাকাণ্ডের দিকে। ঘটনাস্থলের আলামত, মোবাইল ফোনের অবস্থান এবং অন্যান্য বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে সন্দেহের কেন্দ্রে আসেন নিহত নারীর জামাতা মোহাম্মদ রবিন। পরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তিনি। আদালতেও দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এখন রবিন কারাগারে। তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও জমা হয়েছে। মামলাটি বিচারাধীন। ঘটনার শুরু 2025 সালের 2 জুন রাতে ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের একটি বাড়িতে ছিলেন মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস বেগম এবং তার 2 ছেলে মোহাম্মদ শামীম ও সোলাইমান। পরদিন সকালে তাদের মরদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। নার্গিসের মেয়ে নাসরিন আক্তার তখন জানিয়েছিলেন বিছানার ওপর কাঁথা জড়ানো অবস্থায় তার মা ও 2 ভাইয়ের মরদেহ পড়েছিল। পরিবারের পক্ষ থেকে তখন ধারণা করা হয়েছিল খাবারে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। স্বজনদের কেউ কেউ অভিযোগ করেন শ্বশুরবাড়ির লোকজন খাবারে বিষ মিশিয়ে 3 জনকে হত্যা করতে পারে। নিহত নার্গিসের জামাতা রবিনও তখন একই ধরনের কথা বলেছিলেন। তার দাবি ছিল রাতে ডিম ভাত কিংবা জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর কারণে 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশও শুরুতে খাবারে বিষক্রিয়ার বিষয়টিকে সামনে রেখে অপমৃত্যুর মামলা নেয়, কিন্তু তদন্তের দায়িত্ব নেওয়ার পর পুরো ঘটনাটিকে অন্যভাবে দেখতে শুরু করেন পিবিআই উপপরিদর্শক মঞ্জুর রহমান। 2025 সালের 4 জুন তিনি মামলার তদন্ত ভার পান। এরপর ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। ঘটনাস্থলের আলামত সংগ্রহ করা হয়, জব্দ করা হয় মোবাইল ফোন। পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করতে থাকে তদন্ত দল। তদন্ত থেকে একটি বিষয় সামনে আসে যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। ঘটনার দিন রাতে নার্গিসের বাড়িতে শুধু নিহত 3 জনই ছিলেন না। সেখানে রাতের খাবার খেয়েছিলেন নার্গিসের মেয়ে নাসরিন, তার স্বামী রবিন এবং তাদের সন্তানও। অর্থাৎ একই বাড়িতে একই সময়ের খাবার খাওয়ার পর যদি বিষক্রিয়ায় 3 জনের মৃত্যু হয়ে থাকে, তাহলে বাকিরা কিভাবে বেঁচে গেলেন? এই প্রশ্নই তদন্ত কর্মকর্তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অভিযোগপত্র অনুযায়ী সেদিন সন্ধ্যা 7:45 দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান রবিন। কিন্তু তার মোবাইল ফোনের অবস্থান বিশ্লেষণ করে দেখা যায় রাত 11:45 দিকে তিনি আবার শ্বশুরবাড়ির এলাকায় ফিরে গিয়েছিলেন। অর্থাৎ সন্ধ্যায় বাড়ি থেকে চলে যাওয়ার পর গভীর রাতে আবার কেন তিনি সেখানে ফিরলেন? একই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ঘটনাস্থলে তার দ্বিতীয়বার উপস্থিতির তথ্যই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। এরপর সামনে আসে পারিবারিক বিরোধের আরেকটি অধ্যায়। রবিন ছিলেন ঘর জামাই। শ্বশুর রাজা মিয়া মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির ডেকোরেটরের ব্যবসাটি তিনি দেখভাল করতেন। তদন্তে জানা যায় ব্যবসার হিসাব নিয়ে শাশুড়ি নার্গিসের সঙ্গে তার বিরোধ ছিল। রবিন নিয়মিত ব্যবসার হিসাব শাশুড়িকে দিতেন না বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে রবিনকে না জানিয়ে নার্গিস প্রায় 1,70,000 টাকায় ডেকোরেটরের ব্যবসাটি বিক্রি করে দেন। এই ঘটনায় রবিন ক্ষুব্ধ হন। তিনি শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে যান এবং বেশ কিছুদিন পরিবারের সঙ্গে যোগাযোগও রাখেননি। এরপর ঘটনার দিন নার্গিসের বাড়িতে একটি দাওয়াত ছিল। সেই দাওয়াতে রবিনও যান।
সেখানে ব্যবসা বিক্রির টাকা নিয়ে স্ত্রী নাসরিনের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। তদন্ত কর্মকর্তাদের মতে ওই ঘটনার পর রবিনের ক্ষোভ আরো বেড়ে যায়। রবিনের সঙ্গে তার বড় শ্যালক শামীমেরও আগে থেকে ব্যবসা নিয়ে বিরোধ ছিল বলে পুলিশ জানিয়েছে। ফলে শাশুড়ির পাশাপাশি শ্যালকের ওপরও তার ক্ষোভ তৈরি হয়েছে বলে তদন্তে উঠে আসে। রাতে খাবার খাওয়ার পর স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেও গভীর রাতে আবার শ্বশুর বাড়িতে যান রবিন। তখনই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় প্রথমে বড় শ্যালক শামীমকে হত্যা করেন তিনি। এরপর একই কায়দায় তার শাশুড়ি নার্গিস ও ছোট শ্যালক সোলাইমানকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী 3 জনকে বালিশ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। পরে 3 জনের মরদেহ একই খাটে কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়, যাতে দেখে মনে হয় তারা ঘুমিয়ে আছেন। 3 জনকে হত্যার পর ভোর 4টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়িতে ফিরে যান রবিন। এমনটাই বলা হয়েছে তার জবানবন্দিতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নাসরিনের সঙ্গে রবিনের বিয়ে হয়েছিল প্রেমের সম্পর্কের মাধ্যমে। স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠার পরও নাসরিন তার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন রবিন তাকে জানিয়েছেন যে তিনি তার মা ও ভাইদের হত্যা করেননি। আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেটিও পুলিশের ভয় দিয়েছেন বলে রবিন তাকে জানিয়েছেন, এমন দাবি নাসরিনের। সাবরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।